এদিকে লন্ডন ফেরত প্রবাসীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের কথা বললেও একদিনের ব্যবধানে সেই কথা ভুলে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিমান প্রতিমন্ত্রী বলছেন নিয়ম নীতি মেনেই ব্যবস্থা নিচ্ছেন তারা। এদিকে ঢাকার শাহজালাল ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 16 জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। গেল মার্চের করোনায় দেশে ফিরে এভাবেই বিক্ষোভ করছিলেন ইতালি প্রবাসীরা। কোনোভাবেই সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে রাজি হননি তারা, যার খেসারত দিতে হয়েছে দেশজুড়ে করোনা ছড়িয়ে। সাম্প্রতিক সময়ে ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা লন্ডনে। এমন বাস্তবতায় দেশে ফিরছেন লন্ডন প্রবাসীরা। তো বিভিন্ন জায়গায় আমাদের ফর্ম ফিল আপ করতে হয়েছে। আমাদের কোয়ারেন্টিনের জন্য আমাদের বাসার সাথে যোগাযোগ করা হয়েছে। ওনাকে বলে দেওয়া হয়েছে যে উনি কিন্তু যেন অবশ্যই কোয়ারেন্টিনে থাকে। তো সেই হিসাবে আমাদেরকে ছেড়ে দিয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে ফিরেন 37 জন, যাদের মধ্যে 2 জন ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত 165 জনের মধ্যে করোনা সনদ না থাকায় 14 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আরটিপিসিআর রিপোর্ট দেখব, রিপোর্ট যদি ভ্যালিড থাকে তারা হোম কোয়ারেন্টাইনে যাবে। আজকে যারা আছে 2 জন শুধু আছে যারা নেগেটিভ আছে, তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিমান প্রতিমন্ত্রী বলছেন নিয়মকানুন মেনেই লন্ডন ফেরত যাত্রীদের হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে। যুক্তরাজ্যের থেকে যে প্যাসেঞ্জার বাংলাদেশ বিমান হোক কিংবা অন্যান্য এয়ারলাইন্সে হোক, তাদেরকে নিয়ে আলাদাভাবে তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি সাসপেক্টেড কাউকে দেখা যায় সঙ্গে সঙ্গে তার পিসিআর টেস্ট সহ তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নেওয়া হবে। যে পরিস্থিতির কারণে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাৎক্ষণিকভাবে আমরা সেই ব্যবস্থা নেব। এদিকে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7378 জনে। নতুন করে 1234 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা নিয়ে মোট আক্রান্ত 5,06,102 জন। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। ভারত ইউরোপের চেয়ে বাংলাদেশে করোনার অবস্থা অনেক ভালো, মৃত্যুর হারও কম। এজন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশে অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন আসবে। এখন ভ্যাকসিন তৈরি ও অনুমোদনের অপেক্ষা। সচিব সভাপতি ডাক্তার ইকবাল আর্সেনালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমএ সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া সহ অন্যান্যরা। 3 কোটি ডোজ আমরা। এবার অন্যান্য প্রসঙ্গ। রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা 42 নাগরিকের অভিযোগ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই বললেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ইসি ভবনে বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সিইসি আরও বলেন, কর্মচারী নিয়োগ, প্রশিক্ষণ ব্যয় ও ইভিএম ক্রয়ে আইনি প্রক্রিয়া মেনেই হয়েছে, কোনো রকম দুর্নীতি হয়নি। আতিকা রহমানের রিপোর্ট। গত 21 নভেম্বর 42 বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা ও তাদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে চিঠি দেন। এরপর বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। এসব অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন করল নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রশিক্ষণ ব্যয়, কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ পুরোপুরি মিথ্যা। সকল ব্যয় অডিটযোগ্য, কোনো প্রমাণ ছাড়াই 4 কোটি 8 লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। নিয়োগ প্রক্রিয়াটি ছিল নিরপেক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও অনিয়মের অভিযোগ সঠিক নয়। বিভিন্ন দেশের কূটনীতিকগণ 2018 সালের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন নিয়ে তারা অভিযোগ তোলেননি। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সংসদ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পদে 2 থেকে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট পড়ে 60 থেকে 80%। নির্বাচনের প্রতি জনগণের আস্থা চলে গেছে এমন মন্তব্য ভিত্তিহীন। ইভিএম ক্রয়ে কোনো দুর্নীতি হয়নি, কেননা ক্রয় প্রক্রিয়ার দায়িত্ব ছিল সেনাবাহিনীর। ক্রয় কার্যবিধান পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তা ক্রয় করা হয়ে থাকে। এ কাজে নির্বাচন কমিশন কোনো আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকে না।
এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। লিখিত বক্তব্য পাঠ করার পর সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় 4 কমিশনার উপস্থিত ছিলেন। সম্মেলনের পরে আমরা কোনো প্রশ্ন নেব না। আতিকা রহমান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনী জনগণের বাহিনী, তাই সবকিছুর ঊর্ধ্বে কেবল দেশ ও মানুষের কথা মাথায় রেখেই বাহিনীর নবীন সেনাদের এগিয়ে যেতে হবে। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএতে অনুষ্ঠিত শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020 অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের মান মর্যাদা রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রেজার রিপোর্ট। শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিতে প্রতি বছরই চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা বাস্তবতায় এবারই প্রথম অংশ নিলেন ভার্চুয়াল মাধ্যমে। আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। অনুমতি প্রদান করছি। শুরুতে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার শপথ নেন ৭৯তম কোর্সের ১২০ জন নবীন সেনা। সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করিতেছি যে। এরপর স্বর্ণপদক তুলে দেওয়া হয় কোর্স সেরাদের হাতে। আর সব বিষয় সেরা হয়ে সোর্ড অব অনার গ্রহণ করেন নবীন সেনা মোহাম্মদ মাহমুদুল হাসান। প্রধানমন্ত্রীর পক্ষে সম্মাননা তুলে দেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়লো। সে কথাটা সবসময় মনে রাখতে হবে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের সুনাম ধরে রাখার আহ্বানও ছিল প্রধানমন্ত্রী। দেশে বিদেশে আমাদের সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হয়, তাই সর্বক্ষেত্রে তারা দক্ষ থাকবে, উপযুক্ত থাকবে, আন্তর্জাতিক মানসম্পন্ন হবে, যেন সারা বিশ্বের যেখানেই যাবে সেখানে যেন দেশের সম্মান অক্ষুণ্ণ রাখে, সেদিকে সর্বদা সজাগ থাকতে হবে। সততা, নিষ্ঠা, একাগ্রতা। করোনা সময়ে সেনাবাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পরামর্শ দেন আগামীতে সর্বোচ্চ সতর্ক থাকার। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মারুফ রেজা, RTV, ঢাকা। রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে না পারার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়ও কোনো অংশে কম নয় বলে মনে করেন নগরবাসী। পথচারীদের দুর্ভোগ বাড়িয়ে ফুটপাতেই একের পর এক বসানো হচ্ছে পুলিশ বক্স। গাড়ি পার্কিং নিষিদ্ধ হলেও এই অনিয়মের চর্চা সবচেয়ে বেশি হয় প্রশাসনিক ভবনগুলোর সামনে। অনেকে আবার নিজেদের অপকর্ম জায়েজ করতে ফুটপাতকেই বানিয়ে নিচ্ছেন নামাজের স্থান। সরকারি জায়গায় দখল বাণিজ্য নিয়ে মাসুদ মোস্তাহিদের ধারাবাহিক রিপোর্টের ৩য় পর্ব। রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করার কাজে সমন্বয়হীনতা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। একদিকে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান, অন্যদিকে ফুটপাত দখল করে একের পর এক বসানো হচ্ছে পুলিশ বক্স। জাতীয় প্রেস ক্লাবের সামনে নগরীর ব্যস্ততম তোপখানা রোডে পথচারীদের ঝুঁকিতে ফেলে এভাবেই দখল করা হচ্ছে ফুটপাত। হচ্ছে এই কারণে ওনারা আবদার করছে আর কি, যাতে আমাদের একটা পুলিশ বক্স করে দেওয়ার জন্য। যারা আইন প্রয়োগকারী সংস্থা তারাই যদি ফুটপাত দখল করে তাহলে তো আমাদের জন্য সেটা আরো দুর্ভোগ। একই চিত্র কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনের ফুটপাতে। জীবন যুদ্ধে এখানে বাসের সঙ্গে টেক্কা দিতে হয় পথচারীদের। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় পুলিশ। তবে ঢাকা উত্তরের মেয়র জানান, ফুটপাত থেকে পর্যায়ক্রমে পুলিশকেও সরিয়ে দেওয়া হবে। এই ঢাকা শহরকে সুন্দর করার জন্য শুধু পুলিশ বক্স কেন, থানায় যে গাড়িগুলো থাকে, সে থানার বাড়তি যে গাড়ি যেগুলো আছে ওগুলো কিন্তু থানার বাইরে থাকে। কিন্তু সুতরাং টোটালটা একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, ইনক্লুডিং পুলিশ বক্স সহ। দ্বৈতনীতির এই নগরীতে এতো গেল পুলিশের কথা। বিলাসবহুল 5 তারকা হোটেল সোনারগাঁয়ের সামনে ফুটপাতে নামাজের স্থান বানিয়েছে বাংলাদেশ ট্যুরস রেন্ট এ কার অ্যাসোসিয়েশন। মসজিদ থাকতে এখানে কেন? মসজিদ অনেক দূরে, এখানে তো আমরা ব্যস্ততম সড়ক ও ফুটপাতে যত্রতত্র গাড়ি পার্কিং নিষিদ্ধ হলেও সচিবালয়ের আশেপাশে প্রশাসনিক ভবনগুলোর সামনে আইন না মানার প্রবণতা অনেকটাই বেশি। ফুটপাত ব্যবহার করার কোনো ওয়ে নাই তো, কারণ ফুটপাত সম্পূর্ণ দখল করে রাখছে বিভিন্ন দোকানপাট। ভবনের নিচে যতগুলো পার্কিং আছে তার চাইতে বেশি গাড়ি। পল্লী বিদ্যুৎ, ডেস্কো, ডেসা, সেডা এতগুলা গাড়ি আছে, পার্কিং নাই।
বিল্ডিং পাস করছে, তাহলে এটা কি আমাদের দোষ? এমন জঞ্জালে অসহায় সিটি কর্পোরেশনও। সামনে আপনি ভিতরে যে গাড়িগুলো আছে, বাইরে যে গাড়িগুলো আছে, সব গাড়ির ভিতরে ঢুকতে পারে না, বাধ্য হয়ে কিছু গাড়ি আসতে হবে, কিন্তু আসতে হয়, কিছু করার নয়। আমাদের শহর ছোট, জনগণ বেশি। তাল লয় ছন্দহীন এমন নগরীর বেসামাল সুর ঠেকাতে প্রশাসনের তড়িৎ পদক্ষেপ চান নগরবাসী। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে আগামীকাল উদযাপন করা হবে বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি। পৃথিবী তথা মানবতার কল্যাণে মহান যিশুর শান্তির বাণী ছড়িয়ে দেওয়া হবে মানুষে মানুষে। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজের উপহার প্রদানে আনন্দের সময় কাটানোর কথা থাকলেও করোনার কারণে তা হবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে। 2000 বছর আগে 25 ডিসেম্বর পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন যীশুখ্রিস্ট। বেথলহেমের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয়েছিল যিশুর। এদিকে বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এ নিয়ে কোনো শঙ্কা নেই, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের গির্জার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে একথা জানান তিনি। এছাড়া গির্জাগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেই বিষয়টিতেই পুলিশ জোর দিচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। নিজের ও নিজের পরিবারের ঝুঁকির বিষয়ে নিজেদেরকেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ডিজিটাল দেশে ডিজিটাল ব্যাংক হিসেবে অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে মার্কেন্টাইল ব্যাংক। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প ও বাণিজ্যেও গতিশীল মার্কেন্টাইল ব্যাংক। সকালে রাজধানীর খিলক্ষেতে ব্যাংকটির 150তম নিকুঞ্জ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি। অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কামরুল ইসলাম সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক ব্যাংকিং জগতে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশেষ গুরুত্ব আপনার বহন করে যাচ্ছে এবং বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। ডিজিটাল দেশ বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আমরা মার্কেন্টাইল ব্যাংকও আমরা সেই ডিজিটাল ব্যাংকে পরিণত করেছি। এই বলে আজকে মার্কেন্টাইল ব্যাংকের 150তম নিকুঞ্জ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। রংপুর চিনিকল সহ 6টি চিনিকল চালু রাখার দাবিতে গাইবান্ধায় আধা বেলা হরতাল পালন করেছে শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। সকাল 7টা থেকে মহিমাগঞ্জ বন্দর এলাকায় শুরু হওয়া হরতাল চলে দুপুর 1টা পর্যন্ত। এ সময় মহিমাগঞ্জ বন্দরে যান চলাচল ও দোকানপাট বন্ধ থাকে। সকালে মিলগেটে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেন আন্দোলনকারীরা। পরে তারা প্রায় 2 ঘন্টা মহিমাগঞ্জ রেল স্টেশনে রেল লাইন অবরোধ করে রাখেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে রংপুরের শ্যামপুর চিনিকল চালু সহ 5 দফা দাবিতে আজও বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারীরা। মিলগেটে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মিলগুলো বন্ধ না করে সংস্কার ও আধুনিকায়নের দাবি জানান শ্রমিকরা। শুরু হলো চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের ঢাকা স্টুডিওর কার্যক্রম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে চীন ভিত্তিক এ প্রতিষ্ঠানটির ব্যুরো অফিসের উদ্বোধন হয়। করোনার কারণে স্বল্প পরিসরের এই আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে যোগ দিয়েছেন দেশি বিদেশি অতিথিরা। উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অকৃত্রিম বন্ধু চীনের রাষ্ট্রায়ত্ত বেতারের বাংলায় অনুষ্ঠান দুই দেশের জনগণের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের স্বাক্ষর। বাংলা বিভাগের সংবাদকর্মীদের গান, কবিতা আর আলোকচিত্র অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়াংয়ের আনন্দী, RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, বাংলাদেশের চায়না ওভারসিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লিও চুয়াং, সেক্রেটারি সাই লুং লেই সহ অনেকেই। এর আগে তো সবসময় বেজিং থেকে প্রচার করতো, আজ থেকে আমরা এখানে শুরু করব। এটা আমাদের নতুন যাত্রা, আমাদের দল এখন কত হয়েছে আপনিও দেখেছেন, তারা খুব ইয়াং এবং খুব অ্যাক্টিভ এবং এখন কাজ করার অনেক আগ্রহ। আশা করি ভবিষ্যতে আমাদের আরও অনেক সহযোগিতা শুরু করতে পারবো।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আওতায় 17 জন সম্প্রচার সাংবাদিকের হাতে 3,51,260 টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বিকেলে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিজেসির স্বাস্থ্য বীমার আওতায় নভেম্বর পর্যন্ত আবেদনকারী 3 জনকে 91,260 টাকা ও সন্তান জন্মদান পলিসির আওতায় 14 জনকে মোট 2,60,000 টাকা প্রদান করা হয়। সাংবাদিকদের হাতে এই চেক তুলে দেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক, সদস্য সচিব শাকিল আহমেদ ও বিজেসি কল্যাণ ও ঝুঁকি কমিটির আহ্বায়ক মামুনুর রহমান খান। এ সময় বিজেসির ট্রাস্টিবৃন্দ ও অন্যান্য নির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুনাগড়ি উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাব্বেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। এছাড়া বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।